ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মাসুদ রানা। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান গ্রামে। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন আয়েশা নামের এক আন্টির কাছ থেকে, সম্পর্ক ওনার আন্টি হয়। তো এই আয়েশা আন্টির পরিবারের সাথেই ঘটনাটি মূলত ঘটেছিল। তো চলুন চলে যাই ঘটনায়। এই আয়েশা আন্টিরা 3 বোন। এই আয়েশা আন্টি সবার ছোট, তার বড় বোনের নাম হচ্ছে হীরা, আর মেজ বোনের নাম হচ্ছে জাহানারা। ঘটনার সময়কাল আনুমানিক 1998-99 সালের দিকে হবে আর কি, ওনাদেরই এলাকারই ঘটনা এটা। তো ওই সময় হীরা আন্টির বয়স 8-9 বছর, আর এই জাহানারা আন্টির বয়স 6-7 বছর। তখনও ওই আয়েশা আন্টির জন্ম হয় নাই। ওনাদের নদীর ওই পাশে চর এলাকায় জমি থাকার কারণে দিনের অধিকাংশ সময় ওনার মা বাবা চর এলাকায় থাকতেন। আর এই যে 2 বোন হীরা এবং জাহানারা, ওনারা অন্যান্যদের সাথে খেলাধুলা করতেন। বাচ্চারা কি করতো, ওই নদীর পাড়ে যে ভেজা বালি রয়েছে, ওই বালির উপরে বিভিন্ন ডিজাইনের ছবি আঁকতো। বাচ্চারা যেটা করে আর কি, এখনও কক্সবাজারে গেলে অনেক সময় দেখা যায় বালির উপরে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করি মনের খুশিতে। ওই রকম আর কি, বাচ্চারা নদীর পাড়ে এরকম বিভিন্ন ধরনের ডিজাইনের আঁকিবুকি করে। নদীর পাড়ে খেলা করার সময় তারা লক্ষ্য করে যে নদীর খুব পাশ দিয়ে কি যেন একটা চকচক করতে করতে ভেসে যাচ্ছে। এই যে হীরা আন্টি, উনি বুক পানিতে নেমে জিনিসটা তুলে আনে। তো বাসায় এসে দেখে এইটা একটা ছোট্ট পিতলের ঘটির মতো কিছু একটা জিনিস। এটার উপরে যে কালো কাপড় থাকবে, লাল কাপড় থাকবে, বা এটার মুখমণ্ডল যে আটকানো থাকবে, এরকম কিছু না, জাস্ট একটা ছোটখাটো ঘটির মতো। তো ওনারা ভেবেছেন যে এটা দিয়ে ওনারা খেলবেন, কারণ বাচ্চাদের ছোট ছোট হাড়ি পাতিল থাকে না, যেটা দিয়ে তারা খেলা করে, ওই রকম আর কি, তারা ওইটাকে ওইভাবেই খেলার সামগ্রী হিসেবে ব্যবহার করবেন। তো ওই দিন রাতের বেলা খবর আসে কি এই আয়েশার নানি, মানে আয়েশা আন্টির নানি মারা গেছেন। তো এটা শোনার পর এই আয়েশা আন্টির মা বাবা তারা চলে যান রাতের বেলাতেই। ওনারা দেখেন যে তার বাচ্চা দুটো ঘুমাচ্ছে। ওনারা কি করেছেন, ঘরের ভেতর থেকে একটা লক করেছেন, আর ঘরের বাইরে একটা লক করে চলে যান। ওনারা ভেবেছেন যে কাল সকালেই তো আসবেন, ওই অবস্থাতে বাড়ি দেখাশোনা করার জন্য লোক আর কোথায় পাবেন। পাশের বাড়ির একজনকে বলে গিয়েছেন অবশ্য যে ঘরের ভেতরে তার 2 মেয়ে ঘুমাচ্ছে, আর বাইরে থেকে ওনারা লক করে গিয়েছেন, মানে তালা মেরে গিয়েছেন। তবে ভেতরে আর একটা দরজা তো ভেতর থেকে লাগানো ছিল, যদি ইমার্জেন্সি হয়, বেশি প্রয়োজন হয়, তাহলে বাচ্চারা কিন্তু ওই দরজা দিয়ে আবার বেরোতে পারবে আর কি। এই জন্য ভেতর থেকেও এমনভাবে পদ্ধতি করে ওনারা গিয়েছিলেন। তো রাত তো অনেক গভীর, 2 বোন ঘুমাচ্ছে, তাদের রুম ছিল 2টা, একটার ভিতর দিয়ে আরেকটা যাওয়া যায়। হঠাৎ করেই এই যে জাহানারা, উনি তার বোনকে ডাকতে থাকে। তখন এই যে হীরা আন্টি, উনি উঠে পড়ছেন, কি হয়েছে? তখন এই জাহানারা আন্টি বলছেন যে একটু আসো, আমি ওয়াশরুমে যাব। তখন তারা মেইন দরজার কাছে গিয়ে দেখে যে বাইরে থেকে সেটা লক করা, মানে তালা লাগানো। মা বাবাও ঘরে নাই। ওই সময় তারা কিছু বুঝতে পারছিলেন না, কারণ ঘুমন্ত অবস্থাতেও তাদেরকে রেখে চলে গিয়েছিলেন তো তার মা বাবা। তখন পাশের যে ঘরে গিয়েছে, তখন ওইটা তো ভেতর থেকে লক করা, ওই দরজা খুলে বাইরে গিয়েছে তারা। 2 বোন বাইরে গিয়েছে। তো এই জাহানারা আন্টি ওয়াশরুমে গিয়েছেন, আর হীরা আন্টি বাইরে দাঁড়িয়ে আছেন। তো জাহানারা আন্টি ওয়াশরুম থেকে ফিরে হাত মুখ ধুয়ে আবার রুমে আসছেন। রুমে এসে ওনারা ঘুমাতে যাবেন, এমন সময় এই টিনের যে চাল, সেখানে টক 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 করে শব্দ করতে থাকে কে যেন। হঠাৎ করে এরকম শব্দ, আর এর পরপরই একটা পুরুষ কণ্ঠ দরজার বাইরে থেকে বলতে থাকে, যেটা নিয়ে এসেছো সেটা সেই জায়গায় রেখে আসো। এখন এই ছোট 2 মেয়ে, তারা তো কিছুই বুঝতে পারে না, তারা তো ভয়ে জড়সড় হয়ে বিছানায় শুয়ে পড়ে। তবে এরপরে ওই টকটক শব্দ বা আর কোনো ধরনের কথার আওয়াজ বাইরে থেকে তারা পায় নাই। তো এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। আয়েশার বাবার ছিল মাছ ধরার নেশা, তিনি এখনো 12 মাস মাছ ধরেন। তো উনি একটা নতুন ট্যাটা বা থুকি, ওখানে থুকিও বলা হয় ট্যাটাকে, তো ওই ট্যাটা বানানোর জন্য
ওই যে ছোট্ট যে পিতলের মতো দেখতে কলসটা, এটা নিয়ে গিয়েছেন। ওটা তো একটা ছোট্ট কলসের মতো বা ঘটির মতো ছিল, তো এইটা উনি নিয়ে গিয়েছেন, চিন্তা করেছেন যে এইটা দিয়ে উনি একটা কাজ করবেন। সেটা হলো এই ট্যাটার যে চোখা চোখা অংশগুলো, এই চোখা চোখা অংশগুলো বাঁশের সাথে, যেই অংশের সাথে লাগানো থাকে ওইটা কিন্তু খুব টাইট করে বাঁধা থাকে। ওইটা যদি খুব টাইট করে বাঁধা না হয়, ওখান থেকে বাঁশ ফেটে যায়, মানে ফাটতে থাকে আর কি। আর ওইটা টাইট করে কোনো কিছুর সাথে লাগানো না থাকলে এই ট্যাটার চোখা অংশগুলো খুলে পড়ে সামান্য আঘাতেই। তো এই আয়শা আন্টির বাবার উদ্দেশ্য ছিল ওই বাঁশের অংশ যেন ফেটে না যায় এবং ট্যাটার চোখা অংশগুলো খুব শক্তভাবে বাঁশের সাথে লেগে থাকে। এই জন্য এই জিনিসটাকে গলিয়ে আংটার মতো করে বানিয়ে লাগিয়ে দেবেন। উনি এই জিনিসটা কিভাবে আসলো বাড়িতে, কোথায় এরা পেয়েছে, এত কিছু জিজ্ঞেস করেন নাই। চিন্তা করেছেন হয়তো বাসায় ছিল, এই তার মানে তার ওয়াইফ আর কি, সে হয়তো বা কোনো কারণে এটা রেখে দিয়েছিল, তার নজরে পড়ে নাই, এই জন্য উনি নিয়ে গেছেন, কারো কাছে কিছু জিজ্ঞেস করেন নাই। তো উনি তো নিয়ে কামারের কাছে গেছেন আর কি ওইটা। তো সব কাজ শেষ করার পর এই তামার যে কলসটি, এটা ওই কামার আগুনে বসিয়ে দিয়ে বলল যে আমি একটু বাসা থেকে আসি। তার বাসাটা একদম কাছাকাছি ছিল আর কি, 1 মিনিট 2 মিনিট লাগে হেঁটে যেতে আর কি, কামারের যেই ঘরটা আর কি সেখান থেকে। তো আয়শার বাবা উনি তো বসে আছেন 2-3 মিনিট। উনি হঠাৎ করে দেখতে পেলেন যে তার থেকে 10 থেকে 12 হাত সামনে একটা ভেড়া দাঁড়িয়ে আছে। ওই এলাকায় কিন্তু অনেকেই ভেড়া পালে এবং বাজারের বিভিন্ন জায়গা দিয়ে কিছু ভেড়া চড়ে বেড়ায় আর কি। বাজারে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কেউ কলা খেয়ে তার খোসাটা ফেলে দিয়েছে, বা অনেক সময় অনেকে এমনিতেও ভেড়াদেরকে খেতে দেয়। কিছু ভেড়া আর কি এভাবেই ঘুরে বেড়ায়, আমরা বিভিন্ন বাজারে দেখি যে অনেক সময় ছাগল গরু এভাবে ঘুরে বেড়ায় আর কি। ওই রকম টাইপের ভেড়া কিন্তু ওই বাজারেও ছিল। তো উনি যখন ওই ভেড়াটাকে দেখেছেন, এটা নিয়ে তো আসলে ওনার চিন্তা ভাবনা করার কিছু নাই, কারণ এরকম ভেড়া বাজারে আরো আছে। ওই ভেড়াটা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যে ভেড়াটা তার কাছে আসতে চাইছে কিন্তু পারছে না। এর মধ্যে কামারও চলে আসছে। কামার কি করেছে, ওইটাকে গলিয়ে একটা আংটা তৈরি করে খুব সুন্দর করে একটা টাইট ফিট ট্যাটা বানিয়ে দিয়েছেন এই আয়শা আন্টির বাবাকে আর কি। তো আয়শা আন্টির বাবা বাজারে আরো কিছু কাজ ছিল, সেগুলো করে বাড়ির দিকে হাঁটা দিয়েছেন। উনি লক্ষ্য করেন ভেড়াটি তার পিছন পিছন আসছে। এভাবে কিছু দূর আসার পর হঠাৎ করে এই আয়শা আন্টির বাবার সাথে তার পরিচিত কিছু লোকদের দেখা হয়। তাদের সাথে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটা দেন। ওই ভেড়াটিকে উনি আর পরবর্তীতে দেখেন নাই, চিন্তা করছেন ওইটা হয়তো অন্য কোনো দিকে চলে গেছে, কেন এরকম ভেড়া তো আরো আছে আশেপাশে। ওনাদের বাড়িতেও কিন্তু বেশ অনেকগুলো ভেড়া ছিল, 20-25টার মতো ভেড়া ছিল আর কি। উনি পালতেন এগুলা, ওই এলাকা অনেকে এটা পালে। পরের দিন এই আয়শা আন্টিদের বাসার পাশে কোনো এক বাড়িতে বিয়ের দাওয়াত পড়ে তাদের। তো ওনারা সবাই মিলে তো গিয়েছেন সেখানে। অনুষ্ঠানটা রাতে হবে। তো ওই যে বাড়ির লোক আয়শা আন্টির বাবাকে বলেন যে ভাই আপনার কিন্তু একটা কাজ আছে, আমার তো বাড়িতে লোকজন নাই, গরু জবাই, মাংস কাটা এগুলো তো লাগবে, এখন আপনাকে থাকতে হবে। আর আয়শা আন্টির মাকে বলেছেন যে আপনি কিন্তু অন্য কোথাও যায়েন না, বাসায় তো আদা রসুন পেঁয়াজ কাটা এগুলো তো লাগবে। সাধারণত গ্রামের এই অনুষ্ঠানগুলোতে পাড়া প্রতিবেশী যারা আছেন, আত্মীয়স্বজনরা আছেন, তারা কিন্তু এই কাজগুলো করেন। কেউ মশলা বেটে দেন, কেউ পেঁয়াজ কেটে দেন, আলু কেটে দেন। এই কাজগুলো কিন্তু সবাই বেশ আনন্দ নিয়ে করে। তারপরে গরু ছাগল কাটা, এগুলোর মাংস তৈরি করা, মানে মাংস পিস পিস করে তৈরি করা, এগুলো কিন্তু সবাই মিলে বেশ উৎসব করেই প্রতিবেশীরা মিলে ওই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করার জন্য তারা কাজ করেন। এটা গ্রামের একটা ঐতিহ্য বলতে হবে, শহর এলাকায় এটা খুব একটা দেখা যায় না। তো ওই কারণেই মূলত এই আয়শা আন্টির মা বাবাকে ওনারা দাওয়াত দিয়েছিলেন। আর পরিবার সহ তো দাওয়াত আছেই। দিনের বেলাতে কাজ চলছে, এভাবে কাজ হতে হতে প্রায় সন্ধ্যা লেগে যায়। এদিকে হয় কি, এই যে হীরা এবং জাহানারা আন্টি অন্য বাচ্চাদের সাথে যে খেলছিলেন, একটা পর্যায়ে তাদের খুব ঘুম আসছে। তখন মা বাবাকে বলছে যে আমরা ঘুমাবো।
ওনাদের বাড়িটা ওই বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরেই ছিল। তখন এই আয়েশা আন্টির মা বলছেন যে তাহলে তোমরা চলে যাও বাসায়, আমরা পরে আসব, আর খাবার দাবার হয়ে গেলে তখন তো তোমরা জানবাই। দুই বোন বাসায় চলে আসছে। বাসায় আসার পথে কোনো ধরনের কোনো অসুবিধা হয় নাই। সময়টা ছিল গরমকাল, ঝড় বৃষ্টির সময়ও ছিল অবশ্য। তখন ঘরে আসছে, ঘরে আসার পর জানালাটা খোলাই ছিল। তাদের যে ঘর, ওই ঘরের যে বেড়া, এই বেড়াটাও কিন্তু টিনের বেড়া ছিল, আর চাল তো টিনের ছিলই। তো তারা যখন শুয়ে পড়েছে তখন তো অনেক রাত, বিষয়টা এরকম না, মানে এশার আজান তখনও দেয় নাই, এরকম একটা সময় হবে আর কি। তখন টিনের বেড়ায় টক 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 আওয়াজ তারা শুনতে পায়। তখন যেহেতু বেশি রাত না, অনেকেই জেগে আছে আশেপাশে। এই দুই বোনের একজন উঠে গিয়ে দেখতে যায় যে বাইরে আসলে কি শব্দটা, কে করছে। এসে দেখে কিছুই নেই, না আবার ঘরের ভিতর চলে আসে। আসার পর শুয়ে পড়েছে। চাঁদের আলোতে জানালা দিয়ে দেখতে পায় যে একটা ভেড়া বাইরে দাঁড়িয়ে আছে। তখন তারা দুই বোন বলে যে আরে কিরি, ভেড়া বাইরে কেন? এদের দুই বোনের কিন্তু একটা কাজ ছিল, সেটা হচ্ছে সন্ধ্যার আগেই ভেড়ার যেই গোয়ালটা এটা আটকিয়ে দেয়া, সবগুলো ভেড়া ঠিকঠাক করে গোয়ালের মধ্যে ঢুকিয়ে আটকে দেয়া। যেহেতু তাদের অনেকগুলো ভেড়া ছিল, এখন দুই বোন চিন্তা করছে যারে ভেড়া একটা বাইরে কিভাবে আসলো। এখন যদি আব্বা আম্মা জানতে পারে যে এই ভেড়া ঘর থেকে বাইরে বেরিয়ে আসছে, তাহলে তো বকাঝকা করবে। তখন এই দুই বোন কি করেছে, ওই ভেড়াটাকে ধরে ভেড়ার গোয়ালে আটকানোর জন্য ঘর থেকে বাইরে বেরিয়েছে। যখন ভেড়াটার কাছে গিয়েছে, ভেড়াটি হাঁটতে শুরু করে। ভেড়াটি কিছু দূর হেঁটে গিয়ে দাঁড়িয়ে থাকে, মনে হচ্ছে ভেড়াটি তাদের জন্যই দাঁড়াচ্ছে, কিন্তু কাছে গেলে আবার সামনের দিকে হাঁটতে থাকে। এরকম করতে করতে নদীর ওই জায়গাটাতে চলে আসে যেখানে এই কলসটা পাওয়া গিয়েছিল। এমন সময় পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, বলে ওদিকে যেও না। তো দুই বোনই পেছন দিকে তাকায়। এই শব্দটা দুই বোনই শুনতে পেয়েছিল। পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। তারা এখন আবার ওই ভেড়ার দিকে আগানো শুরু করে। ভেড়াটা ঘাটে বাঁধা একটা নৌকায় উঠে পড়েছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে নৌকায় করে এই ভেড়াগুলো প্রায় প্রতিনিয়তই নিয়ে যাওয়া হতো নদীর ওপাশে চর এলাকায় ঘাস খাওয়ানোর জন্য। তাই ভেড়াগুলো কিন্তু নৌকায় উঠতে বেশ পারদর্শী ছিল। যেহেতু সবসময় নৌকায় ভেড়াগুলো ওঠে, এই কারণে দুই বোন মনে করেছে যে ওই ভেড়াটা নদীর ওই পাশে যেতে চাচ্ছে, ওর মনে হয় ক্ষুধা লেগেছে, কারণ সবসময় তো নদীর ওই পাশে গিয়ে ঘাস খায়। এই জন্যই মনে হয় ইশারা দিয়ে ওই নদীর ওই পাশে যাওয়ার চেষ্টা করছে। আর নদীটা কিন্তু বড় না, ছোট নদী, অল্প সময় পার হয়ে যাওয়া যায়। আর এই যে আয়েশার বাবা, উনি একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিলেন। নামাজ শেষ করে ভেড়াগুলোকে ওই পারে নিয়ে যেতেন প্রতিদিন সকালবেলা, মানে ফজরের নামাজের পরে। তো তারা দুই বোন ভেড়ার সাথে সাথে নৌকায় উঠে পড়েছে। ভেড়াটি একদম নৌকার মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তারা দুই বোন যেই না নৌকায় উঠেছে, তখনই নৌকার যে খুঁটি সেটি উপড়ে যায়, আর নৌকাটি আপনা আপনি চলতে থাকে। স্রোতের অনুকূলে নদীতে নৌকাটা চলা শুরু করেছে। তারা দুই বোন ভাবছে যারে হলোটা কি, এদিক ওদিক কোনো মানুষ আছে কিনা তারা দেখার চেষ্টা করছে, কারণ হঠাৎ করেই নৌকাটা চলা শুরু করেছে। যদিও বা দুই বোনই সাঁতার জানতো, হঠাৎ পেছন থেকে একটা রাগে গোংরানোর মতো আওয়াজ তারা শুনতে পায়। তখন জাহানারা যখন পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে দিয়েছে এক চিৎকার। এই যে হীরা আন্টি, উনি যখন বোনের চিৎকার শুনে পেছন দিকে তাকিয়েছেন, উনিও দেন এক চিৎকার। তারা দুইজনই দেখতে পায় কালো লোমশ ভাল্লুকের মতো কোন একটা প্রাণী, হাত দুটো বেশ বড় বড়, আর হাত পায়ের নখগুলো অনেক বড়, নৌকার এক মাথায় বসে আছে। এটা দেখে তারা তো হাউমাউ করে কান্নাকাটি এবং চিৎকার করতে থাকে। এমত অবস্থায় ওই প্রাণীটি উঠে দাঁড়ায় এবং তাদের দিকে এগিয়ে আসতে থাকে। নৌকাটা ছিল ছোট। এখন এই দুই বোন নৌকার আর এক মাথায় গিয়ে দাঁড়িয়েছে। ওই প্রাণীটি যখন খুব কাছে চলে এসেছে, ধরেই ফেলবে, এমত অবস্থায় তারা নদীতে লাফ দেয়। আল্লাহর অশেষ রহমতে নৌকাটা ভাসতে ভাসতে নদীর ওই পারে একদম কাছাকাছি চলে আসছিল আর কি। স্রোতের অনুকূলে যেতে যেতেই
তো যেখানে তারা লাফ দিয়েছে ওইখানে আবার হাঁটু পর্যন্ত পানি ছিল। তো তারা তো পারে চলে আসছে। ওই সময় ওই প্রাণীটিও বড় বড় পা ফেলে তাদের সামনে আসতে থাকে। এটা দেখে তাদের যেই ধাপড়ি ঘর আছে ওইদিকে দৌড়াতে থাকে। ধাপড়ি ঘর বলতে বোঝায় হচ্ছে চরের মাঝে অস্থায়ী যে ঘর তৈরি করা হয় ক্ষেত পাহারা দেওয়ার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য, এটাকে ধাপড়ি ঘর বলে আর কি ওই এলাকায়। তো দুই বন্ধু দৌড়াচ্ছে আর ওই প্রাণীটাও বড় বড় পায়ে তাদের পেছন পেছন এগিয়ে আসছে। প্রাণীটি একদম কাছে চলে এসেছে। দুই বোনও ওই ধাপড়ি ঘরের কাছে চলে এসেছে। ধাপড়ি ঘরের ভিতরে ঢুকেই দুইজনের দরজা ঠেলে ধরেছে। সমস্যা হলো ওই সমস্ত দরজাগুলোতে কোনো লক থাকে না, কিন্তু এভাবেই একটু ধাক্কা দিয়ে লাগানো যায়, আবার ধাক্কা দিয়ে খুলে ফেলা হয়। এগুলোতে কোনো তালা সিস্টেম নাই। যাই হোক, কিছুক্ষণ নীরব চারদিকে। হঠাৎ করে দরজার ভেতরে প্রাণীটি তার হাত ঢুকিয়ে দেয় আর তখন এই যে জাহানার আন্টির হাত চেপে ধরে আর তাকে বাইরে টানতে থাকে। জাহানার আন্টিকে অর্ধেকটা বাইরে নিয়েই গেছে এমন সময় প্রাণীটি জাহানার হাত ছেড়ে দেয় এবং এক আত্মচিৎকার দিয়ে ওঠে। জাহানারা তখন আবার ঘরে প্রবেশ করে আর হাঁপাতে থাকে আর সেন্সলেস হয়ে যায়। এদিকে এই যে হীরা আন্টি, উনি বাইরে থেকে ধস্তাধস্তি মারামারির শব্দ শুনতে পান। এই হীরা আন্টিও তো ভয়ে শেষ। দুজনই তো আসলে ছোট মানুষ, একজন তো সেন্সলেস হয়ে গেছেন আর একজন তখনও সেন্সলেস হন নাই। তবে বেশ কিছুক্ষণ পর চারদিকে যখন নীরব হয়ে যায় তখন হঠাৎ করে দরজায় আবার কেউ টাস টাস শব্দ করে এবং কেউ একজন বলতে থাকে, বলেছিলাম নদীর ওদিকে যাস না। তো যখনই এই কথা শুনেছে, এই হীরা আন্টি তো আগে থেকে ভয়ে ভয়ে ছিল, সেও সেন্সলেস হয়ে পড়ে যায়। আর হীরা আন্টি যখন চোখ খুলে তখন সে দেখে সে বাড়িতে আর তার বোন জাহানারা ঘুমাচ্ছে। হীরা আন্টি তো নিজেকে বাড়িতে দেখেও অবাক। ততক্ষণে সকাল হয়ে গেছে। সে যায় মায়ের কাছে। তখন এই হীরা আন্টি হাঁপাচ্ছিল। তখন তার মা বলে, কি হয়েছে রে মা? এদিকে আবার জাহানার আন্টি, উনিও জেগে উঠেছেন। উনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তার মা আবার গিয়েছে জাহানার আন্টির কাছে। জাহানার আন্টির কাছে যেতেই গত রাত্রে যা যা ঘটেছে সব কথা সে বলতে শুরু করে। হীরা আন্টি প্রথমে ভেবেছিলেন যে এটা হয়তো বা স্বপ্নের মধ্যে দেখেছেন। তার বোনের কাছে ঘটনা শোনার পর সেও বলতে থাকে তার মাকে, হ্যাঁ হ্যাঁ এরকম ঘটনা ঘটছে। এদিকে তার মা তো এটা বিশ্বাসই করতে চায় না। আর বিশ্বাস করবে কিভাবে? ঘটনাটা যদি চরে ঘটে, দুইজনই যদি সেন্সলেস হয়ে ওই চরের ধাপড়ি ঘরে পড়ে থাকে, তাহলে তারা বাড়িতে ঘরের মধ্যে কিভাবে ঘুমাচ্ছিল? কে তাদেরকে বাড়িতে নিয়ে আসলো? তার মা তো এটা বিশ্বাসই করতে চায় না। তখন এই জাহানার আন্টি তার যে হাতটা, যেই হাতে উনি হ্যাচকা টান খেয়েছিলেন, এই হাতটি তার মাকে দেখান। তার মা দেখে যে হাতের একটা জায়গায় লাল টসটস হয়ে গিয়েছে। নিশ্চয়ই ওখানে বড় ধরনের কোনো টান অনুভব করেছিল জাহানার আন্টি, না হলে হাতের এই অবস্থা হওয়ার কথা নয়। তখন তার মা কিছুটা চিন্তিত হয়ে পড়েন এবং বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের বাবা আসুক, দেখি তাকে বলি বিষয়টা। দুপুর নাগাদ এই আয়েশা আন্টির বাবা বাড়িতে আসছেন। তো এসে উনি হাটে চলে যাবেন, চলেও যান, রাত করে বাসায় ফিরছেন। তখন মূলত এই আয়েশা আন্টির মা এই বিষয়টা বলেন। এটা বলার পর তার বাবা তো রেগে ওঠে, কি বাচ্চাদের মতো তোমরাও শুরু করে দিলা, এরা ওইখানে গিয়ে অজ্ঞান হয়েছে, তাহলে বাসায় আসলো কিভাবে? যত সব ফালতু কথা, এইভাবে বলে উনি রাগারাগি করতে থাকেন। তখন ওই আয়েশা আন্টির বাবা বলতে থাকেন যে আমার কিন্তু এখন মেজাজ গরম, এরকম উল্টাপাল্টা কথা বলো না। কারণ আমাদের যে ধাপড়ি ঘরটা আছে, এই ধাপড়ি ঘরের কাছে যে পেঁয়াজ লাগিয়েছিলাম, এই পেঁয়াজ ক্ষেতের বেশ কিছুটা অংশ নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে বড় ধরনের কোনো প্রাণী ওখানে মারামারি করেছে, বা অনেকগুলো কুকুর শেয়াল একসাথে মারামারি করছে ওইখানে, যার কারণে পেঁয়াজের ক্ষেতের বেশ খানিকটা অংশ নষ্ট হয়ে গেছে। পেঁয়াজের বিভিন্ন অংশ একদম দুমড়ে মুচড়ে গেছে আর কি। তখন আয়েশার মা, মানে আয়েশা আন্টির মা, উনিও বাচ্চাদের ব্যাপারটা আবারও বলতে শুরু করেন যে ওরাও তো এরকম শব্দ শুনেছে ওইখানে। তখন আয়েশা আন্টির বাবা আবারও বলে, আরে ঘুমাও তো, এমনিতে আসি এক টেনশানে, তোমরা আবার কিসের সাথে কি মিলাও? আসলে আয়েশা আন্টির বাবা ওই সময়ে এই কথার কোনো দাম দেন নাই বা গুরুত্বও দেন নাই। পরের দিন আয়েশা আন্টির বাবা ফজরের নামাজ পড়ে যখন তার ভেড়াগুলোকে নিয়ে নদীর ওই পারে যাবেন ঘাস খাওয়ানোর জন্য, দেখেন যে তাদের
ভেড়ার গোয়ালের মধ্যে 2টা ভেড়া মরে পড়ে আছে। তো আসলে ওনারা তো এই পশুপালন করেন, এটা বিক্রি করেন, এটা তাদের আয়ের একটা অংশ। যখন আয়শান্টির মাকে ডেকে উনি দেখান, আয়শান্টির মাও কান্নাকাটি করেন, কারণ এই ভেড়াগুলোকে আসলে নিজের সন্তানের মতো করেই যত্নাত্তি করে বড় করেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ভেড়ার গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। 2টো ভেড়া এভাবে মারা গেল, হঠাৎ করেই হয়তো বা কোনো সমস্যা হয়েছিল, এই জন্য মারা গিয়েছে। বাকি ভেড়াগুলোকে নিয়ে আয়শান্টির বাবা উনি চর এলাকায় চলে যান। বাসায় ফিরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছেন। পরের দিন সকালবেলা এই আয়শান্টির বাবা ফজরের নামাজ পড়ে আবার যখন ভেড়ার গোয়ালে ঢুকেছেন, তখন দেখেন আগের দিনের মতো, তবে এবার আর 2টা না, 1টা ভেড়া মরে পড়ে আছে। তারা আসলে কিছুই বুঝতে পারে না যে সমস্যাটা কি হয়েছে। সেদিন আর ভেড়া নিয়ে চরে না গিয়ে এই আয়শান্টির বাবা গ্রামের এক পশু চিকিৎসককে ডেকে নিয়ে আসেন। তো উনি এসে ভেড়াগুলোকে চেক করে বলেন যে কই না, তো সবকিছু ঠিকঠাকই তো আছে, ওরা তো দিব্যি সুস্থই আছে। কেন যে এমনটা হয়েছে এটা তো বলতে পারছি না, এমনটাই বলেন আর কি ওই পশু চিকিৎসক। কিন্তু সমস্যা কি হয়, প্রতিদিন তাদের 1টা করে ভেড়া মরতে থাকে। একদিন রাত্রে তারা শুয়ে আছেন, হঠাৎ করে তাদের অবশিষ্ট 1টা যে ভেড়া ছিল করুণ সুরে ডাকতে থাকে। আয়শার বাবা উঠে গিয়ে দেখেন ভেড়াটি মাটিতে শুয়ে একদম মুখ দিয়ে লালা ফেলছে, আর তার শরীরটা বারবার ঝাঁকুনি দিয়ে উঠছে। অল্প সময়ের মধ্যেই চোখের সামনেই অবশিষ্ট 1টি ভেড়াও মারা যায়। আয়শার বাবার তো মাথায় হাত। তাদের প্রায় 20টার উপরে ভেড়া, বাচ্চা সহ, বড় মাঝারি ছোট বাচ্চা সহ সবগুলো ভেড়া শেষ হয়ে গেল। কেন এমনটা হলো? ডাক্তার নিয়ে এসে ওষুধ খাইয়েও কোনো লাভ হলো না। ওদের অসুস্থতার কোনো লক্ষণও ধরা পড়েনি, দিব্যি সুস্থ স্বাভাবিকই ছিল। ওদের শরীরে কোনো আঘাতেরও চিহ্ন নাই। কেন এমনটা হলো? টানা কয়েকদিন পরিবারের সবারই খুব মন খারাপ ছিল, আর থাকারই কথা। তার সাথে ভালো করে কথা বলেন না, একা একা থাকেন। ভেড়াগুলোকে নিয়ে প্রতিদিন সকালবেলা যেতেন আর কি চর এলাকায়। এখন ডেইলি রুটিনের একটা অংশে বড় একটা ধাক্কা লেগেছে। ওনারা গরিব মানুষ, এতগুলো ভেড়া মারা যাওয়া মানে আর্থিক বড় ধরনের একটা ধাক্কা। যাই হোক, আস্তে আস্তে বিষয়টা স্বাভাবিক হতে থাকে কয়েকদিনের মধ্যে। এবার খবর আসতে থাকে যে পাশের বাড়ির একটি গরু মারা গেছে, যেই গরুটা স্বাভাবিকই ছিল, অসুস্থ ছিল না। আর এই যে আয়শান্টিদের বাড়িতে যে ভেড়া মারা যাচ্ছিল, এটাও কিন্তু গ্রামে ছড়িয়ে পড়েছিল যে প্রতিদিন 1টা করে ভেড়া মারা যায়। এরপর যখন অন্য বাড়িতে গরু মরা শুরু হলো, আর এক বাড়িতে ছাগল মারা যাওয়া শুরু হলো, মানে প্রতিদিন 1টা করে প্রাণী, মানে গবাদি পশু মারা যায়, যে কারো বাড়িতেই হোক না কেন। তখন গ্রামের লোকজন চিন্তা করলো নিশ্চয়ই কোনো একটা মহামারী টাইপের কিছু হয়েছে, যার কারণে এই প্রাণীগুলো মারা যাচ্ছে। তবে সপ্তাহখানেকের মধ্যে এটা একদম বন্ধও হয়ে যায়। সবাই চিন্তা করে যাক ঝামেলা চলে গেছে। আসলে এটা কেন হয়েছিল তখনও কিন্তু গ্রামের লোকজন বুঝতে পারে নাই। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। হঠাৎ করে এই আয়শান্টির বাবা জানতে পারেন যে চর এলাকায় চোর বের হয়েছে, পেঁয়াজ তোলার সময় হয়েছে। এই চোরগুলো নাকি পেঁয়াজ তুলে বস্তায় ভরে চুরি করে নিয়ে পালাচ্ছে। তো আয়শান্টির বাবা বলেন যে হাই হাই, ভেড়াগুলো তো সব শেষ। এখন চোর যদি এখন পেঁয়াজও তুলে নিয়ে চলে যায় তাহলে বাঁচবো কিভাবে? তিনি ঠিক করেন ওই যে ধাপড়ি ঘর আছে না, ওই ধাপড়ি ঘরে রাতের বেলা থেকে উনি পেঁয়াজ পাহারা দেবেন। তখন আয়শান্টির মা বলেছেন যে তুমি একটা কাজ করতে পারো, পাহারা দেওয়ার সাথে সাথে নদী তো আছে পাশে, ওখান থেকে কিছু মাছ ধরো। বিষয়টা আসলে মন্দ হয় না, এটাই চিন্তা করলেন আয়শান্টির বাবা। জাহানারা যিনি আর কি, উনি এবং হীরা তারা কিন্তু অস্বাভাবিক আচরণ করে নাই, তারা স্বাভাবিকই ছিল, একদম স্বাভাবিক ছিল আর কি। এদিকে আয়শান্টির বাবা উনি তো মাছ ধরবেন আর কি, মাছ ধরার সরঞ্জামাদি নিয়েও বের হয়েছেন।
নদী পার হয়ে উনি চলে গেছেন তার ধাপড়ি ঘরে। এরপর উনি মাছ ধরায় মনোনিবেশ করেন। আবার নদীর পাড়ে গিয়ে মাছ ধরার সময় এতটাই মগ্ন হয়েছিলেন আর কি মাছ ধরাতে, যে ওনার ব্যাটারির মানে টর্চের যে ব্যাটারি আর কি, এটার যে চার্জ শেষ হয়ে গেছে এটা উনি খেয়ালই করেন নাই। হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হয়ে যায়, মেঘ গর্জন করতে থাকে, ঝুমঝুম করে বৃষ্টিও নেমে আসতে থাকে আর কি, বৃষ্টি নামা শুরু করে। তখন উনি দ্রুত আবার ধাপড়ি ঘরের দিকে পথ চলা শুরু করেছেন। এদিকে যখন বৃষ্টি বেশি জোরে আসা শুরু হয়েছে, উনি দৌড় দিয়েছেন, ধাপড়ি ঘরের কাছে চলে আসেন। উনি দেখেন যে ধাপড়ি ঘরের যে দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। উনি ঘরে প্রবেশ করার পর লোকটাকে বলতে থাকে, আরে ভাই বাইরে দাঁড়িয়ে আছেন কেন, ভিজে যাবেন তো, ভিতরে আসেন। তখন লোকটা ধাপড়ি ঘরে প্রবেশ করে। তো আয়শার বাবা উনি যে গামছাটা নিয়ে এসেছিলেন সেটা দিয়ে উনি ওনার মাথা গা মুছতে থাকেন। তো আয়শান্টির বাবা দেখলেন যে এই লোকটি ঘরের ভিতর ঢুকলেও দরজার পাশেই বসে আছে, মনে হচ্ছে মন খারাপ করে সে বৃষ্টি পড়া দেখছে। তখন এই আয়শান্টির বাবা জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাসা কোথায়, আপনি তো এই গ্রামের বললে আমার মনে হচ্ছে না, আগে তো দেখি নাই। তো লোকটির সাথে কিছু সময় আলাপচারিতা হয়, উনি স্বাভাবিকভাবেই কথা বলছিলেন ওই লোকটা আর কি। তো বৃষ্টি থেমে গেছেই প্রায়, লোকটি কোনো কথা ছাড়াই হু হু করে কান্নাকাটি শুরু করেছে। তখন আয়শান্টির বাবা বলছেন যে এ ভাই কি হয়েছে, কান্না করেন কেন? কিন্তু লোকটি সমানে কান্না করেই যাচ্ছে। আয়শান্টির বাবা লোকটার পিঠে হাত দিয়ে আলতো করে সান্ত্বনার যেই একটা ভাষা আর কি, হাত দিয়ে আমরা অনেক সময় সাপটে দেই মাথা পিঠ, ওরকম করে বলছেন যে ভাই কান্নাকাটি করছেন কেন, আমাকে বলেন, আমি কোনো সমাধান করতে পারবো। কিন্তু ওই লোকটা কোনো জবাব দেয় না। যেহেতু লোকটা জবাব দিচ্ছে না, একটা পর্যায়ে এসে আয়শান্টির বাবা আর কোনো কথা বাড়ান না। তো এর ভিতরে কি হয়, এই আয়শান্টির বাবা উনি অনুভব করেন যে ওনার জল বিয়োগ করার জন্য বাইরে যাওয়া প্রয়োজন। তো উনি বাইরেও যাওয়ার সময় বলেন যে ভাই আপনি যদি মন চায় এখানে অপেক্ষা করেন, কোনো সমস্যা নেই। এটা বলে উনি কিছুটা দূরে গিয়েছেন এবং উনি ফ্রেশ হয়ে যখন আবার ওই ধাপড়ি ঘরের দিকে আসবেন, তখন পেছন থেকে কোনো একটা অদৃশ্য ব্যক্তি একটা কথা বলে ওঠে। কেউ বলতে থাকে, এ কোন বিপদ ঘরে আনলি রে, আল্লাহ তাআলা ভালো জানেন এখন তোর কি হবে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই। আয়শান্টির বাবা বোনের ভুল ভেবে আবারও হাঁটা শুরু করেন এবং ধাপড়ি ঘরে প্রবেশও করেন। বিদ্যুৎ চমকানোর আলোয় উনি দেখতে পান যে ওনার যে মাছের ব্যাগটা, যেটা উনি একটা পাশে রেখেছিলেন, সেটা ধাপড়ি ঘরের মাঝখানে এলোমেলোভাবে পড়ে আছে। সেটাকে সোজা করার জন্য যখনই উনি তুলতে গিয়েছেন, দেখেন যে এটা একদমই হালকা, এর ভিতরে কোনো মাছই নেই। আবার যখন বিদ্যুৎ চমকানো আলোটা ঘরে প্রবেশ করে, তখনই দেখতে পান যে মাছের কাঁটাগুলো মেঝেতে পড়ে আছে। উনি ভাবতে থাকেন আসলে হলোটা কি। ভাবতে ভাবতে সামনের দিকে তাকিয়েছেন, আবারও বিদ্যুৎ চমকানোর আলোয় উনি দেখতে পান যে এই যে লোকটা এতক্ষণ উল্টো দিকে মুখ দিয়ে বসেছিল, সেই জায়গায় এখন একটা ভাল্লুকের মতো প্রাণী তার দিকে মুখ দিয়ে বসে আছে। এইটা দেখার পর তো আয়শান্টির বাবার কলিজায় আর পানি নাই। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে উনি এই ধাপড়ি ঘরের যে বেড়া, ওটা পাটখড়ির বেড়া ছিল, বেশ আগের বেড়া ছিল তো, দুর্বল ছিল, এই বেড়া ভেঙে উনি দিয়েছেন এক ভৌ দৌড়। অনেকদিন হওয়ার কারণে মূলত বেড়াটা খুবই দুর্বল ছিল, যার কারণে অনায়াসেই উনি এটা ভেঙে বেরোতে পেরেছিলেন। আর ধাপড়ি ঘরগুলো সাধারণত দুর্বলভাবেই বানানো হয়, এটা তো টেম্পোরারি ঘর। তো যাই হোক, উনি দৌড় দিয়ে ওনার নৌকার কাছে চলে আসেন। নৌকার দড়ি খুলে বইটা দিয়ে উনি সজোরে ধাক্কা দিয়েছেন নৌকাকে পানির উপরে নেওয়ার জন্য, কিন্তু নৌকা তো আর আগায় না কেন? উনি যখন পেছন দিকে তাকিয়েছেন তখন দেখেন ওই যে প্রাণীটা, ওই প্রাণীটা এক হাত দিয়ে নৌকার একটা অংশ ধরে রেখেছে। আয়শান্টির বাবা তো ভয়ে অস্থির, তিনি কোনো কিছু না ভেবেই পানিতে লাফ দিয়েছেন। যেহেতু নৌকাটা ছাড়াও উনি সাঁতরে পার হতে পারবেন, কারণ এর প্রশস্ততা খুব বেশি ছিল না, মানে নদীর প্রশস্ততার কথা বলছি। উনি সাঁতরে এক পাশে চলে আসেন, মানে অপর পাশে চলে আসছেন।
যখনই আসছেন উনি দূর থেকে দেখতে পান যে ওই প্রাণীটা ওই পাশে দাঁড়িয়ে আছে, ওই পারে দাঁড়িয়ে আছে। উনি তখন আবার অপর পারে আসা শুরু করেন সাঁতরে। যখন কাছাকাছি চলে আসছেন তখন উনি দেখেন এবার ওই প্রাণীটা এই পারেও হাজির। এদিকে 2 বার সাঁতার দেওয়ার কারণে শরীরটা অনেকখানি ক্লান্ত হয়ে গেছে, আর ভয় এবং ক্লান্তি দুটো মিলেমিশে একাকার, শরীরে তো এখন আর জোর আসছে না। তারপরে উনি আবারও সাঁতার দেন অপর পাশে যাওয়ার জন্য। আগের মতো ওই প্রাণীটি এবারও আগে থেকেই হাজির এই পাশে। আয়েশা আন্টির বাবা ভাবেন যে আজকেই তার জীবনের শেষ দিন, তার হাত পার কিছুই কাজ করছে না। প্রাণীটি পানি থেকে 8 থেকে 10 হাত দূরে ছিল। তখন প্রাণীটি আয়েশার বাবার কাছে আসতে থাকে। তখন আয়েশার বাবা দেখেন যে নদীতে একটা হঠাৎ করে পাক সৃষ্টি হয়েছে তার থেকে একটু দূরে। ওই পাকের ভেতর থেকে আরো একটা ভাল্লুকের মতো প্রাণী বের হয়ে এসে নদীর পাড়ে ওঠে। তখন এই 2টি প্রাণীর মাঝে লেগে যায় তুমুল মারামারি। একটা পর্যায়ে একটি প্রাণী চিল্লাতে থাকে এবং একটি মোটা কণ্ঠে বলতে থাকে, খবরদার, নদী থেকে উঠিস না, কিন্তু নদী থেকে উঠিস না, আর আমার জন্য দোয়া করিস যদি তুই বেঁচে থাকিস। এই বলে বিকট এক চিৎকার দেয় ওই প্রাণীটা। এরপর ওই প্রাণীটার আওয়াজ বন্ধ হয়ে যায়। আর তখন অন্য যে প্রাণীটা ছিল, যে প্রাণীটা শব্দ করে চুপ হয়ে গেল, মানে মারা গেল, আর যেই প্রাণীটা জিতে গেল ওই প্রাণীটা অন্য প্রাণীটার হাত পা ছিঁড়ে সব পানিতে ফেলে দিচ্ছে। ওই সময় কি হয়, ওই যে পাক সৃষ্টি হয়েছিল ওই পাক কিন্তু তখনও ছিল। ওর ভিতর থেকে মানুষের মতো দেখতে কিছু অবয়ব, 5-6টা অবয়ব ওরা উঠে আসে। তখন উপরে থাকা প্রাণীটা যখন হুঙ্কার দেয় তখন এগুলো আবার দৌড়ে ওই পাকের ভিতরে নেমে চলে যায়। তখন ওই পাকটাও বন্ধ হয়ে যায়। এদিকে এতক্ষণ এই সমস্ত জিনিস করতে করতে ফজরের আজানও দিয়ে দেয়। তখন ওই প্রাণীটা ভ্যানিশ হয়ে যায়। আয়েশা আন্টির বাবা উনি বাসায় চলে আসছেন, ভয়ে কাঁপছেন। এরপর তার জ্বর আসে মারাত্মক। এভাবে 2 দিন চলে যায়। উনি কিছুটা সুস্থ। তখন উনি বাসায় কাউকে কিছু বলেন নাই। উনি মনে করেছিলেন এটা মনে হয় তাকে ভয় দেখানোর জন্য এমনটা করেছে, কারণ চর এলাকায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা উনি মনে করেছেন। এটা যে কোন একটা নির্দিষ্ট ঘটনার পরম্পরায় ঘটছে এটা উনি ভাবেন নাই, কারণ চর এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন লোক ভয় টয় পেয়েছে। এটা তো একদম নির্জন জায়গা, রাতের বেলা একদম ফাঁকা জায়গা, ওই সময় তো জিন পরি দেখা যাবে, এটাই স্বাভাবিক, অনেকে দেখেছেও। এই জন্যই মূলত উনি এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন নাই। উনি ভেবেছিলেন যে এত রাতের বেলা আমার যাওয়াই উচিত হয়নি। আর ওনার চিন্তা ছিল যে ওনার যতটুকু স্মৃতিশক্তি সেটাকে কাজে লাগিয়ে উনি ভাবেন যে উনি তো কখনো কারো ক্ষতি করেন নাই, এমনকি রাতের বেলা কোনো প্রাণীকে আঘাতও করেন নাই যে জিন তার শত্রু হতে পারে, বা এমন উল্লেখযোগ্য কিছু উনি করেন নাই যার কারণে কোনো জিন তার পিছু লাগতে পারে। ওই দিন যখন সন্ধ্যা নামে তখন একটা খবর আসে, এই যে আয়েশা আন্টি দূর সম্পর্কের এক ফুফাতো ভাইকে পরি ধরেছে। যেহেতু পরি ধরেছে, তো ওই দিন এশার নামাজের পর আয়েশা আন্টির মা সেই পরিধরা ছেলেটিকে দেখতে তার বাড়িতে যায়। তো ওখানে ওই পরিধরা ছেলেটি বেশ এলোমেলো কথাবার্তা বলছিল আর কি, যেটা হয় আর কি স্বাভাবিকভাবেই। তো তাকে দেখার পর এই আয়েশা আন্টির মা যখন বাড়িতে ফিরছিলেন, তার বাড়িতে যেতে লাগবে 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে। পথের মধ্যে একটা ছোট বাঁশঝাড় পড়ে। যখন ওই বাঁশঝাড়ের কাছে এসেছেন তখন হঠাৎ করে একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে হি হি করে কেউ হাসছে। আর বাঁশঝাড়গুলো মনে হচ্ছে শক্তিশালী কোনো প্রাণী একদম দুমড়ে মুচড়ে ফেলছে। উনি প্রথমে ভয় পান, আবার একটু কনফিউজড হয়ে যান। কারণ হচ্ছে ওই গ্রামে এক পাগলি থাকতো। সে কি করতো, রাতের বেলা ওই বাঁশঝাড়ে যেত। রাতের বেলা যদি কেউ হেঁটে বাঁশঝাড় দিয়ে আসতো, এই পাগলিটা বিভিন্নভাবে ভয় দেখাতো। ওই সময় কিন্তু এই আয়েশা আন্টির 2 বোনও, মানে হীরা এবং জাহানারা আন্টি, এই 2জনও কিন্তু তার মায়ের সাথে ছিল। এদিকে এই ধরনের শব্দ হচ্ছে। তো ওনার মা কি করেছেন, হীরা এবং জাহানারা আন্টিকে একদম মানে 2 পাশ থেকে 2 হাত ধরে শরীরের সাথে একদম জড়িয়ে ধরেছেন। আর 2 পাশে 2 হাত ছিল, এই হাত দিয়ে তাদের কান চেপে ধরে রেখেছেন, যাতে করে এই ধরনের শব্দ
তারা না শোনে। এরপর দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করছেন ওইভাবেই। তখন আরও একটা ব্যাপার আয়েশা আন্টির মা উনি অনুভব করেন, মনে হচ্ছে এইটা অন্য বার যে ধরনের ঘটনা ঘটে, ওই পাগলি যেভাবে মানুষকে ভয় দেখায়, মনে হচ্ছে এটা এরকম না। মনে হচ্ছে দুটো প্রাণী মারামারি করছে এর ভিতরে। এখন ধূপধাপ শব্দ হচ্ছে। হঠাৎ করে কোন একটা নারী কণ্ঠ পেছন থেকে বলে ওঠে, তাড়াতাড়ি বাড়িতে যা, তাড়াতাড়ি বাড়িতে যা, আর দেরি করিস না। এরপরে উনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। উনি বাসায় এসে ঘরের দরজা লাগিয়ে দেন। তো এই আয়েশা আন্টির মা উনি তখন তার স্বামীকে বলতে থাকেন যে আজ আমরা একসাথেই ঘুমাবো। আয়েশা আন্টির বাবা বলেন, কেন, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? তখন আয়েশা আন্টির মা বলেন, না, কিছু হয় নাই, আর যেটা হয়েছে এটা বললে তো তুমি বিশ্বাসই করতে চাইবে না। ওই সময় অবশ্য এই আয়েশা আন্টি তার মায়ের গর্ভে ছিলেন আর কি। ওনাদের যেই চকিটা ছিল ছোট ছিল, এই জন্য জায়গা সংকুলন হতো না। আর আয়েশা আন্টির বাবা উনি অন্য আর একটা পাশে ঘুমাতেন, মায়ের সাথে 2 মেয়ে ঘুমাতো। তখন আর কি আয়েশা আন্টির মা বলছিলেন যে আমরা আজকে সবাই একসাথে ঘুমাবো। আর গরমের সময় ছিল, ওই সময় জানালা তো খোলাই থাকে। চাপাচাপি করে ওই রাত্রে সবাই ওই চকিতে ঘুমানোর চেষ্টা করছেন, ঘুমিয়েও গেছেন। গভীর রাতে হঠাৎ করে এই আয়েশা আন্টির মায়ের ঘুম ভেঙে যায়। উনি মূলত যেই কারণে ঘুম থেকে জেগে গিয়েছিলেন, ওনার কাছে মনে হয়েছিল ওনার পায়ে পানি জাতীয় কিছু পড়ছে। উনি যখন চোখ খুলেছেন, উনি দেখেন যে জানালার ওপাশে একটা লোমশ ভাল্লুকের মতো প্রাণী। ওই প্রাণীটা তার যে বিশাল জিহবা এটা বের করে তার পায়ে, বিশেষ করে পায়ের তালুতে টাচ করছে। বিশেষ করে আমরা বিভিন্ন প্রাণীগুলোকে দেখি জিহবা দিয়ে বিভিন্ন জিনিস চাটে, ওই রকম আর কি। আর এই কারণেই মূলত তার ঘুমটা ভেঙে গিয়েছে। যখনই এটা দেখেছেন উনি চিৎকার দিয়ে বলেছে, ওরে মারে বাবারে, এটা কি রে? আর তখনই নাকি ওই প্রাণীটা একটা হাত ঢুকিয়ে দিয়েছে এই আয়েশা আন্টির মাকে ধরার জন্য। ওই প্রাণীটার হাত লম্বা ছিল অনেকটা, জানালার ওপাশ থেকে হাত লম্বা করেছে। ওই হাতটা এত বড় ছিল যে তার হাঁটু পর্যন্ত চলে আসছে, মানে আয়েশা আন্টির মায়ের হাঁটু পর্যন্ত চলে আসছে। তবে বিভিন্ন ভৌতিক ঘটনা আমরা দেখি যে হাত লম্বা করে অনেক দূর নিয়ে যাবে, সেটা এরকম ছিল না আর কি। এদিকে তার চিৎকারে যারা শুয়েছিল সবারই ঘুম ভেঙে যায়, আয়েশা আন্টির বাবারও ঘুম ভেঙে যায়। আয়েশা আন্টির বাবা বলে, কি হয়েছে? তখন উনি বলেন যে ভাল্লুকের মতো একটা প্রাণী আমার পায়ে জিহবা দিয়ে টাচ করছে, মানে স্পর্শ করছে বা চাটছে, এরকম বলেন আর কি। যখনই এই ভাল্লুকের মতো প্রাণী কথাটা শুনেছেন আয়েশা আন্টির বাবা, তখনই উনি ভয়ে অস্থির। ওনার সাথে যে ঘটনা ঘটছে এটা তো পরিবারের সদস্যদের সাথে উনি শেয়ার করেন নাই, তারা ভয় পাবে এই চিন্তা করে। উনি ভেবেছেন যে সর্বনাশ, চরের ওই পিশাচটা এখন তার পিছু পিছু বাড়ি পর্যন্ত চলে আসে, হায় হায়, এখন তো একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে তো বিপদ। উনি কিন্তু এখনো বোঝেন নাই যে কোন ঘটনার প্রেক্ষাপটে এই সমস্যাগুলো হচ্ছে। উনি মনে করছেন ওই যে চরে ওই ভাল্লুকের মতো প্রাণীটা তার পিছু নিয়েছে, এখন পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত চলে আসছে। পরের দিন সকালবেলা এই আয়েশা আন্টিদের বাড়ি থেকে 8 থেকে 10 বাড়ি পরে একটা কবিরাজ আছে। তো কবিরাজ আছে বলতে ওখানে আশেপাশে তার বাড়ি, 8 থেকে 10 বাড়ি পরে একটা কবিরাজ এসেছিলেন আর কি ওই বাড়িতে কোন একটা রুগী দেখতে। যখনই এই আয়েশা আন্টির বাবা খবরটা পান, তখন উনি সেই কবিরাজের সাথে দেখা করেন। দেখা করে ওই রুগীকে দেখার পর ওই কবিরাজকে তাদের বাড়িতে নিয়ে আসেন। আসন পাতা হয়। তো কবিরাজ অনেক চেষ্টা করেন, কোনো জিন হাজির হয় না। তিনি তখন তার অনুগত একটি জিনকে পাঠান এবং অদৃশ্য কোনো কিছুকে উনি আদেশ দিলেন যে যা তো বেটাকে ধরে নিয়ে আয়, এটা কে? এরপর উনি বেশ কিছুক্ষণ বসে রইলেন। হঠাৎ করে ওই আয়েশা আন্টিদের বাড়িতে যে গাছগুলো ছিল, কয়েকটা গাছ নড়তে থাকে। আশেপাশে ওই সময় বাতাস হচ্ছিল না, কিন্তু ওই গাছগুলো অস্বাভাবিকভাবে নড়ছিল। এরপর কবিরাজ কি করলো, তার যেই ঝোলাটা ছিল এইটা কাঁধে নিয়ে কোনো ধরনের কথা ছাড়াই এমন এক দৌড় দিল। এত জোরে দৌড়
দেখে আয়েশা আন্টির বাবা চিন্তা করেছেন যে আরে কবিরাজ এভাবে দৌড় দিল কেন? গণপিটুনি খাওয়ার জন্য, মানে গণপিটুনির হাত থেকে বাঁচার জন্য মানুষ যেভাবে দৌড় দেয় বা জীবন বাঁচানোর জন্য যেভাবে দৌড় দেয়, এইভাবে কবিরাজ দৌড় দিয়েছে। এরকম মুরব্বী একটা মানুষ হঠাৎ করে কোনো কথাবার্তা ছাড়াই উঠে দৌড় দিল, এটা কেন এমন হলো? উনি সেটা না জানতে পারলেও বা ওই সময় বুঝতে না পারলেও এতটুকু বুঝেছিলেন নিশ্চয়ই বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। তখন সুলেমান কবিরাজকে আনা হয়। এই সুলেমান কবিরাজ হচ্ছে এই জায়রুল দাদার একটা ঘটনা সমাধান করেছিলেন। ইসাসা ঘটনায় এই বিষয়টা কিছুটা উল্লেখ আছে আর কি। তবে উনি খালিদ নামে একজনের কাছ থেকে যে ঘটনাটি সংগ্রহ করা হয়েছিল আর কি, খালিদের বাবার সাথে আসতে গিয়েও আসেন নাই এই সেই সুলেমান কবিরাজ। তো যাই হোক, সুলেমান কবিরাজ রাতের বেলা এই আয়েশা আন্টিদের বাসায় আসেন। তখন তিনি নাম করে একজন কবিরাজ ছিলেন অত্র এলাকায়। সব কথা শুনলেন, রুকিয়া শুরু করলেন, কিন্তু তিনিও পারেন না। তিনি বলেন এমন তো হওয়ার কথা না, জিন তো হাজির হওয়ার কথা। তিনি তখন তার অধীনে থাকা কয়েকটা জিনকে বলেন যে তোমরা খবর নাও তো আশেপাশে জিনদের কাছ থেকে, এই বেটা কে, এ আসে না কেন, এর সমস্যাটা কি। কিছুক্ষণ পর এই সুলেমান কবিরাজ কি করেন, কারোর সাথে মনে হচ্ছে কথা বলছে, কিছু শুনছেন, হুম হুম করে উত্তর দিচ্ছেন, কিছু কথা জিজ্ঞেস করছেন, কিন্তু কার সাথে কি কথা বলছেন এটা কেউ দেখতে পাচ্ছে না। এরপর উনি আবার রুকিয়া শুরু করেন। উনি একজন তুলা রাশি ব্যক্তিকে সাথে নিয়ে আসছিলেন, একটা বৃত্তের মধ্যে বসিয়েছিলেন। তুলা রাশির ওই লোকটা কিছুটা কাঁপতে শুরু করে, কাঁপতে কাঁপতে সে উঠে আসে, উঠে এসে মানে ওই বৃত্ত থেকে বের হয়ে গেছে। সুলেমান কবিরাজ এই বৃত্তের মধ্যে বসে আছে, সেখানে এসে সুলেমান কবিরাজের মুখে ঠাস করে প্রচন্ড জোরে মেরেছে এক থাপ্পড় এবং বলে ওঠে, কিরে সুলেমান, কেমন লাগে, ভালো লাগে? এই কথা বলার পর সুলেমান কবিরাজও অবাক হয়ে গেছে। এই বৃত্ত থেকে বের হয়ে মুখে এত জোরে একটা চর মেরেছে যে ওনার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। আর বৃত্ত থেকে বের হয়ে তার গালে এত জোরে চর মেরেছে এবং চরের শব্দটা এত জোরে হয়েছে, আশেপাশের লোকজন যারা ছিল এরাও ভয় পেয়েছে। ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে আশেপাশে দাঁড়িয়ে গেছে ভয়ে, না জানি কি হয়। আবার এদের কাকে গিয়ে আক্রমণ করে বসে। সুলেমান কবিরাজ কি করলেন, একটু মাটি হাতে নিয়ে কিছু একটা পরে ফু দিয়ে সেগুলো তার সারা শরীরে মেখে নেন, মানে মাসেহ করে নেন আর কি। তখন উঠানের মধ্যে কবিরাজ আর এই তুলা রাশির ওই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, দুজনে দাঁড়িয়ে আছেন কিন্তু। আর বাকি যে লোকগুলো ছিল এরা বিভিন্ন জায়গায় সরে গিয়ে ঘাপটি মেরে আছে যে কি হয় দেখার জন্য। তখন সুলেমান কবিরাজ বলে যে এই পরিবারের লোকজন তোমার কি ক্ষতি করেছে, কেন লেগেছে এদের পিছনে? তখন ওই তুলা রাশি যেই ব্যক্তিটা তার ভেতর থেকে বলে ওঠে, এই বেটা সুলেমান, তোকে বলতে যাবো কেন? তুই বাঁচবি কি বাঁচবি না তুই সেই চিন্তা কর, আর তুই আসছিস আমার কাছ থেকে জবাবদিহি নিতে, এখান থেকে যাবি নাহলে কিন্তু তোরও খবর আছে। এই কথা বলার পর পরে তুলা রাশির লোকটা ঠাস করে মাটিতে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। লোকজন বুঝতে পারে এবং সুলেমান কবিরাজও বুঝতে পারে যে এই জিনটা এই তুলা রাশির শরীর থেকে বের হয়ে চলে গেছে। সে কোনো উত্তরই দিল না। এদিকে এরকম সজোরে চর খেয়ে সুলেমান কবিরাজ তো মাথা ঘোরা শুরু হয়ে গেছে, ওনার শরীরের শক্তিও কমে গেছে। তারপরও লোকজন যারা ছিলেন আশেপাশে তারা বের হয়ে আসছেন। সুলেমান কবিরাজ আর ওই যে তুলা রাশির লোকটাকে বাতাস করা শুরু করেছেন, পানি টানি খাইয়ে দিচ্ছেন আর কি। এরপরে যখন একটু স্বাভাবিক হয়েছেন সুলেমান কবিরাজ, আবার উনি রুকিয়া করতে থাকেন, কিন্তু তখন আর ওই জিনটা হাজির হয় নাই। এখন সুলেমান কবিরাজ উনি কিছু কথা শুনতে পেলেন, মনে হলো যে তার কিছু জিনেরা এসে আবার কিছু তথ্য দিয়ে গেল। এরপর সুলেমান কবিরাজ বলেন যে আমার অনুগত জিনেরা এসে কিছু তথ্য দিল, সেটা হলো এই যে জিনটা, এই জিনটাকে আনার জন্য প্রথমে এক কবিরাজ একটা জিনকে পাঠিয়েছিল। ওর কি হয়েছে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। তবে আমার যে জিনগুলো এই জিনের তথ্য নেয়ার জন্য গিয়েছিল তারা জানালো এই জিনটা আসলে পানির জিন,
তবে সে এই এলাকার না, সে অন্য কোনো খান থেকে এখানে এসেছে, আর সে খুবই শক্তিশালী। ওর সাথে যুদ্ধ করে পারাটা আপাতত মুশকিল হয়ে যাবে। এই তথ্যটুকুই শুধু সুলেমান কবিরাজ বলতে পেরেছিলেন, এর বেশি কিছু বলতে পারেন নাই। তবে সুলেমান কবিরাজ কাগজে একটা ঠিকানা লিখে দেন এই আয়শান্টির বাবাকে। ঠিকানাটা ছিল লালমনিরহাটের কোনো একটা স্থানের, সেইখানে একজন হুজুর আছে, তো সেই হুজুরের ঠিকানা বলে দেন যে এই হুজুরকে আনতে যান, উনি একটা সমাধান দিতে পারে, উনি এই বিষয়ে বেশ সিদ্ধহস্ত। পরের দিন সেই হুজুরকে আনতে যান এই আয়শান্টির বাবা। বিকেলের মধ্যেই চলে আসার কথা, কিন্তু বিকেলবেলা থেকে শুরু হয় ঝড় বৃষ্টি। আয়শান্টির মা ভাবেন যে আজকে রাত্রে তো মনে হয় এই আয়শান্টির বাবা আর আসবেন না। তিনি তখন ছাতা মাথায় দিয়ে ওই যে পরিধরা ছেলেটি, যার কথা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, তার বাড়িতে গিয়েছে। গিয়ে ওই ছেলের মাকে বলতে থাকে যে জাহানার বাবা তো বাসায় আজকে রাত্রে আসতে পারবে বলে মনে হয় না, আপনি একটু আমার বাসায় আসেন। তখন ওই ছেলেটার মা বলে আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা কি। এমন সময় ওই পরিধরা ছেলেটি তার মাকে উদ্দেশ্য করে বলতে থাকে না না না, ভুলেও এই কাজ করা যাবে না, ওই বাসায় যাওয়া যাবে না। তখন মূলত ওই ছেলেটা পজেসড অবস্থাতে ছিল, এবং ওই ছেলেটার ভেতর থেকেই ওই পরিটা বলে ওঠে সেদিন তো আর একটু হলেই এই মহিলা মারা যেত। আমি তখন আপনার ছেলের গা থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম ওই বাঁশঝাড়ের কাছ দিয়ে, হঠাৎ করে দেখি যে একটা শক্তিশালী জিন এই জাহানারার মাকে মারতে যাচ্ছিল। তো এই মহিলাটা আপনাদের আত্মীয় হওয়ার কারণে আমি জীবনের ঝুঁকি নিয়ে ওই জিনটার সাথে কিছুক্ষণ লড়াই করি, এরপরে আমি নিজেই পালিয়ে যাই। আর তখন আমি বলেছিলাম জাহানারার মাকে যে তাড়াতাড়ি চলে যান। এরপর জাহানারার মা বুঝতে পারেন যে আসলে কেন ওই সময়ে উনি একটি মেয়েলি কণ্ঠ শুনেছিলেন। তো যাই হোক, এই বিষয়টা যখন উনি শুনলেন, আর ওই বাড়ির যেই মহিলাটা, মানে বিশেষ করে ওই যে পরিধরা যে ছেলেটার মা যখন জানতে পারলেন যে এই ব্যাপার, আর পরিটাও নিষেধ করছে, তখন উনিও আর সাহস করলেন না। এরপর আবার ছাতা মাথায় দিয়ে উনি চলে আসেন বাসায়। পাশের বাড়ির আর একজন মহিলাকে উনি ডেকে নিয়ে এসেছিলেন আর কি। তো তাকে নিয়ে আসেন, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। ঝড় বৃষ্টির রাত, তো রাত একটু গভীর হতেই আবার ঝড় বৃষ্টি খুব প্রকট আকার ধারণ করে। এমন ঝড় বৃষ্টি শুরু হয় মনে হচ্ছে যে ঘর বাড়ি এখনই ভেঙে যাবে। এটা ন্যাচারাল ঝড় বৃষ্টি ছিল, জিন পরি রিলেটেড ঝড় বৃষ্টি ছিল না। হঠাৎ করে টিনের চালের পর ধপাস করে কিছু একটা পড়ার আওয়াজ হয়। আচমকাই আওয়াজে সবাই তো ভয় পেয়ে যান। ওনারা ভাবেন এই ঝড়ের কারণে কোনো গাছের ডাল উড়ে এসে হয়তোবা পড়েছে, কিন্তু না, টিনের উপর দিয়ে মনে হচ্ছে কোনো কিছু দৌড়াদৌড়ি করছে। এর কিছুক্ষণ পর এই দৌড়াদৌড়ির শব্দটা থেমে যায়। এরপর মনে হচ্ছে টিনের চালের পর ঠক ঠক করে টোকা দিয়ে কেউ কিছু একটা বলার চেষ্টা করছে, তবে কি বলছে এটা বোঝা যাচ্ছে না। এর কিছুক্ষণ পর ঘরের যে দরজা, সেই দরজায় টক টক করে টোকা দিচ্ছে, এবং এই আয়শান্টির বাবার কণ্ঠে বলছে এই খোলো, তাড়াতাড়ি খোলো। তখন ওই যে মহিলাটা যিনি আসছেন আর কি ওই বাড়িতে, উনি আবার উঠে দরজা খুলবেন। তখন কি মনে করে এই আয়শান্টির মা বলে এই দরজা খুলো না, দাঁড়াও দাঁড়াও, বিষয়টা বুঝে নেই। তিনি ওই মহিলার হাতটা খপ করে ধরে টেনে আবার বিছানায় বসিয়ে দেন। এবার খুব জোরে দরজায় বাড়ি দিয়ে বলছে এই খোলো না, বৃষ্টিতে ভিজে যাচ্ছি তো। তো আয়শান্টির মা ভেবেছেন এটা সত্যি ওনার স্বামীই হবে, কারণ প্রথমবার উনি পরখ করার চেষ্টা করেছিলেন যে কোনো জিন পরি কিনা। পরের বার যখন বুঝতে পারলেন যে তার স্বামী হবে, উনি উঠে যাবেন দরজা খুলতে, এমন সময় বাড়ি থেকে বলে উঠছে দরজা ভেঙে ফেলবো, কিন্তু এতক্ষণ লাগে নাকি, খোল বলছি, তাড়াতাড়ি খোল। যখনই এটা বলেছে তখনই এই আয়শান্টির মা থেমে গিয়েছেন। কারণ হচ্ছে যে ওনার ওই সময় যত বছরের দাম্পত্য জীবন, এর মধ্যে একটা বারের জন্য, এমনকি ঝগড়ার মধ্যেও কখনো আয়শান্টির বাবা আয়শান্টির মাকে তুই তুকারি বলে সম্বোধন করেন নাই। হঠাৎ করে এরকম তুই তুকারি করছে, এটা তো হতেই পারে না। ঘটনাটা কি?
যখন উনি এই বিষয়টা চিন্তা করেছেন, তখন উনি আর দরজা খোলেন না। এরপর বাইরে থেকে হো হো করে একটা হাসির শব্দ আসে, আর দরজা একবার বাড়ি দেয়। মুহূর্তের মধ্যে মনে হচ্ছে ঘরের পেছনের টিনে একবার বাড়ি দেয়, আবার মনে হচ্ছে ঘরের অপর পাশে একটা বাড়ি দেয়। এত দ্রুত কিন্তু কেউ দৌড়ে গিয়েও বাড়ি দিতে পারে না। চতুর্দিক থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে হচ্ছে ধাম ধাম করে বাড়ি দিচ্ছে টিনের বেড়ার উপরে। বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না। এদিকে ভয়ে তো ঘরের ভিতরে এই 4 জন নারীর অবস্থা খারাপ। এই যে হীরা আন্টি, জাহানারা আন্টি, তাদের মা, আর ওই যে বাইরের যে মহিলা, বাড়িতে কোনো পুরুষ লোক নাই, ঝড় বৃষ্টি হচ্ছে, এর ভিতরে এই সমস্যা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই রাত কেটে যায়। একটা পর্যায়ে এসে এই সমস্যাটা কমে যায়। ঘণ্টাখানে এরকম চলেছিল আর কি। তো এরপরে ওনারা ঘুমিয়ে পড়েছিলেন। পরের দিন সকালবেলা সেই হুজুরকে নিয়ে এই আয়েশা আন্টির বাবা বাড়িতে আসেন। মূলত উনিও ঝড় বৃষ্টিতে আটকে গিয়েছিলেন, আসতে পারেন নাই। ওখানেও ওই লালমনিরহাটেও ঝড় বৃষ্টি হচ্ছিল আর কি, সিজনটা এরকম ছিল, যার কারণে উনিও আসতে পারেন নাই। হুজুর আসেন। হুজুর আসার পর হুজুর বলেন যে আমি আমার জিনদেরকে দিয়ে এই জিনটার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে বলি। ঘন্টা 3 পার হয়ে যাওয়ার পরও ওরা আসছিল না। এরও বেশ অনেকক্ষণ পর জিনেরা কিছু তথ্য এনে দিতে সক্ষম হয়। ওরা যেটা জানায় সেটা হচ্ছে, এই যে জিনটা, এটা একটা পানির জিন। অনেক বছর আগে এই জিন তাণ্ডব করে বেড়াতো পানির বিভিন্ন জায়গায়। তার অধীনে 7টা ছোট ছোট দল ছিল, এরাও শক্তিশালী ছিল। এর এলাকা ছিল বিশাল। যখন মন চাইতো তখনই নদীতে গোসল করা মানুষকে ধরে নিয়ে আসতো। প্রথমে মারতো না, তাদেরকে বন্দি বানিয়ে রাখতো, এতে করে তারা খুব মজা পেত। আর এই বন্দি মানুষদের একটা সময় রক্ত খেয়ে এরা শক্তিশালী হতো। তো যে বিশাল এরিয়া নিয়ে এই জিনটা রাজত্ব করত, তাণ্ডব চালাতো, এই কারণে ওই এরিয়ার লোকজন তারা পানিতে নামতেই ভয় পেত। নামলেই ভয়ঙ্কর কিছু একটা হবে, এরকম একটা আতঙ্কে তারা থাকতো। অনেক হুজুর কবিরাজ দেখিয়েও কোনো লাভ হয়নি। তো তারা এক হুজুরের খোঁজ পান, সেখান থেকে হুজুর নিয়ে আসা হয়। ওই হুজুরের মা বাবা হারা একটি নাতি ছিল। নাতির বয়স ছিল 8-10 বছর। সবসময় ওই নাতিকে উনি সাথে রাখতেন, কারণ হচ্ছে যে বাড়িতে অন্য কেউ ছিল না। আর নাতিটাকেও উনি ওনার মতো করে ছোট বয়স থেকেই গড়ে তোলার চেষ্টা করছিলেন আর কি। তো হুজুর ওই গ্রামে এসে তার নাতিকে নিয়ে নামাজ পড়তে যান। নামাজ পড়ার পর মানুষজন আসে, কার কার সন্তান হারিয়েছে, কিভাবে হারিয়েছে, এগুলো উনি শোনেন। এদিকে হয় কি, ওনার যে নাতি, সেও তো ছোট মানুষ, সে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করা শুরু করে। কারণ ওইখানে আরো অনেক বাচ্চারা আসছিলেন আর কি, বিশেষ করে ওইখানে যে গার্ডিয়ানরা আসছিলেন তার সাথে তার বাচ্চারাও তো আসছে, তাদের সাথে খেলাধুলা শুরু করেছে। হুজুর তো কার কি সমস্যা এগুলো শুনতে ব্যস্ত। তো খেলার সময় একটা পর্যায়ে বাচ্চাদের সাথে ওই বাচ্চাটা নদীর পাড়ে চলে যায়। অন্য ছেলেরা বলে, এই শোনো, নদীতে নেমো না, কিন্তু নদীতে নেমো না। সে বলে যে নামলে কি হবে। এই বলতে বলতে ওই বাচ্চাটা নদীতে গোড়ালি অবধি পানিতে নেমে যায়। তখন অন্য বাচ্চারা বলে যে শোনো, নদীতে নেমো না, এই নদীতে ভয়ঙ্কর কিছু একটা জিনিস আছে, তোমার দাদা তো এই সমস্যা সমাধানের জন্যই আসছে, নদীতে নেমো না। তখন ওই বাচ্চা আরো একটু নদীর পানিতে নামে, বলে যে কই, কিছু নাই তো। তখনই নাকি হ্যাচকা টানে এই বাচ্চাটাকে পানির মধ্যে কিছু একটা নিয়ে যায়, তাকে আর পাওয়া যাচ্ছিল না। এদিকে ওই বাচ্চারা দৌড়ে এসে বলে যে এই ঘটনা। তখন বাচ্চার দাদা দ্রুত চলে আসে সেই জায়গায়, নদীর ওখানে। এখন তার একমাত্র নাতিকে এভাবে নিয়ে গেছে, অথচ উনি কিনা সমস্যা সমাধান করতে আসেন, তার নাতিকেই নিয়ে চলে গেছে। এখন কিভাবে এটার সমাধান করবেন? যারা যারা হারিয়ে গেছে তাদের লাশটাও আর কখনো পাওয়া যায় নাই। আশেপাশের অনেক দূর পর্যন্ত অনেক সময় দেখা যায় নদীতে হারিয়ে গেলে অনেক দূরে লাশ ভেসে ওঠে বা পাওয়া যায়, কিন্তু না, যারা যারা হারিয়েছে অত্র এলাকায় তাদের কারো লাশই পাওয়া যায় নাই। দূর দূরান্তেও কোনো লাশ ভেসে উঠেছে বলে কেউ জানেন না। এখন
তার একমাত্র নাতিকে নিয়ে গেছে, এটা সমাধান কিভাবে হবে? উনি কিছু জিনকে পানির নিচে পাঠান, এই জিনগুলো ফেরত আসে না। উনি খুব চিন্তিত হয়ে পড়েন, কি করবেন? এদিকে গ্রামবাসী নদীর পাড়ে এসে হাজির হয়েছে। তিনি আরো কিছু জিনদেরকে পাঠান। এই জিনেরা ফেরত আসে, তবে তারা জানায় যে নদীর তলদেশে বিস্তীর্ণ এলাকা খুঁজেও তার নাতির খোঁজ খবর তারা পায়নি। জিনেরা বলে যে নদীর গভীর থেকে গভীরতম স্থানে তারা খুঁজেছে, কিন্তু পাওয়া যায়নি। আর তাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, কারণ তারা স্থলভাগের জিন, তারা নদীর অনেক গভীর, যেটা বোঝায় আর কি, ওই পর্যন্ত তারা যেতে পারে না। এটা তাদের একটা সীমাবদ্ধতা। তবে তাদের যতটুকু সামর্থ্য ছিল, তারা গভীর থেকে গভীরতম স্থানে যাওয়ার চেষ্টা করেছে। এখন সেই হুজুর, উনি তো অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন। উনি আসলে চিন্তাই করতে পারছেন না কি থেকে কি হয়ে গেল, এখন উনি কি করবেন। সমস্যার সমাধান করতে এসে উনি নিজেই এখন সমস্যায় পড়ে গেছেন। হুজুর বলেন যে রাতের বেলা এখানে আমি আসন পাতব, দেখি কি করা যায়। হুজুর রাতের বেলা ওই নদীর পাড়েই আসন পাতেন, কিছু শক্তিশালী জিনদেরকে ডাকেন। এরাও তন্ন তন্ন করে খোঁজে, কিছুই পায় না। কিন্তু এত কিছুর মধ্যে একটা জিনিস ঘটে যায়, যেটা অনেকগুলো রহস্যের সমাধান করে দেয়। পানির নিচে তন্ন তন্ন করে খুঁজে না পাওয়া গেলেও হুজুরের অনুগত একটা জিন অন্য একটা জিনকে ধরে নিয়ে আসে। হুজুরের অনুগত জিনটা বলে যে হুজুর দেখেন, এই জিনটা আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, তাই ধরে নিয়ে আসছি। কেন লুকিয়ে লুকিয়ে দেখছিল? নিশ্চয়ই এখানে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে, এর সাথে এই লোকটার বা এই জিনটার একটা সম্পর্ক রয়েছে। হুজুর তখন ওই জিনকে প্রশ্ন করে, এই বেটা কে তুই, আর এখানে কি করছিস? ওই জিন তো কোনোভাবে কিছু বলতে চায় না। তখন হুজুর নির্দেশ দেন যে এই বেটাকে বেধড়ক পিটুনি দাও, মায়ের খাওয়ার পরে নিশ্চয়ই বলবে। তখন তার অনুগত জিনেরা ওই জিনটাকে বেধড়ক পিটানো শুরু করে। একটা পর্যায়ে জিন বলে, আচ্ছা বলছি। তখন ওই জিনটা যে তথ্য জানায় তা শুনে উপস্থিত অন্য জিনদেরও পিলে চমকে যায়। ওই জিনটা জানায় যে আপনি যে বাচ্চাকে খুঁজছেন সে কার কাছে আসে জানেন? সে ভেলাসুরের কাছে আসে। সে আমাদের মতো জিন, কিন্তু সে অন্য প্রজাতির, সে মারিদ প্রজাতির জিন। এই মারিদ প্রজাতির জিনেরা খুবই শক্তিশালী হয়ে থাকে। এরা মরুভূমিতে থাকলেও এদের একটা গোত্র পানিতেও থাকে, আর এরা পানির গভীর থেকে গভীর স্থানেও থাকতে পারে। মূলত গভীর থেকে গভীর স্থান বলতে পানির যে তলদেশ, সেই তলদেশে যে মাটি রয়েছে, এই মাটির নিচে এরা থাকে মূলত। এই জন্য এদেরকে খুঁজে পাওয়া যায় না। আমাদের সাধারণ জিনদের একটা সীমাবদ্ধতা রয়েছে, আমরা সর্বোচ্চ মাটি পর্যন্ত যেতে পারি, কিন্তু এর নিচে যেতে পারি না। আর এ মাটির নিচে আস্তানা গেড়েছে। আমরা পিশাচ শ্রেণীর জিন হয়েও এই ভেলাসুরকে দেখে মারাত্মক ভয় পাই। আগে এই এলাকায় আমরা সব জিনেরা একসাথেই ছিলাম। হঠাৎ করে কোত্থেকে এই ভেলাসুর তার দলবল চেলাগুলোকে নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়, আর আমাদেরকে তার আনুগত্য স্বীকার করতে বলে। আমাদের গোত্রের সর্দার রাজি না হওয়ার কারণে আমাদের চোখের সামনেই তাকে মেরে ফেলে। অন্যরা বাধা দিতে গেলে তারাও রক্ষা পায় না। কিছুকে তারা মেরে ফেলে, আর কিছু জিনদেরকে তারা বন্দি করে রাখে। আমি কোনোভাবে ওখান থেকে পালিয়ে যাই। ভেলাসুর জিন অন্য জিনদেরকে সহ্য করতে পারে না। এখনো আমি তাদের কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকি। সব শুনে জিন বলে যে আমি আপনাদের কাছে যে তথ্যগুলো দিলাম, আমি তো আপনাদের সব কথা শুনেছি। আমি নিশ্চিত আমি ভেলাসুরের হাতে এখন ধরা পড়ব, আর আমাকে মেরে ফেলবে, কারণ ওর এই তথ্যগুলা খুব কম জিনেরাই জানে। এই সমস্ত কথা যখন হুজুর শোনেন, হুজুরও চিন্তায় পড়ে যান, কি করা যায়। হুজুর তখন ওই বাড়িতে চলে আসেন যেই বাড়ির লোকজন তাকে নিয়ে এসেছিলেন আর কি। ওই প্রেক্ষিতে, মানে এই ঘটনাও কিন্তু আবার এখন যে ঘটনা বলছে তারও অনেক আগের আর কি। তো ওই বাড়িতে হুজুরের থাকার ব্যবস্থা করা হয়। হুজুরের ঘুম আসছিল না। হুজুরও কান্নাকাটি করছিলেন, কারণ তার একমাত্র নাতি এইভাবে হারিয়ে গেছে। একটা পর্যায়ে হুজুরের ঘুম চলে আসে। হুজুর একটা স্বপ্ন দেখেন। হুজুর স্বপ্নে দেখেন উনি পানির রাজ্যে আছেন। হুজুরের আশেপাশে অনেক পানি, কিন্তু উনি নিঃশ্বাস নিতে পারছিলেন। হুজুর দেখেন
ওই যে জিনটা নদীর পাড়ে এসেছিল, ভেলাসুর সম্পর্কে তথ্য দিয়েছে, সেটা মাটিতে পড়ে আছে। আর